ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার প্রতিবেদন নিয়ে উপস্থিত হয়েছি। প্রতিবেদন শুরু করার আগে অন্যান্য দিনের মতন আজকেও আপনাদের কাছে আমার একান্ত আবেদন থাকবে, আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। নির্বাচন কমিশন আমাদের রাজ্যের এই এসআইআর প্রক্রিয়ায় রাজ্য সরকার এবং শাসক দল যে নিরন্তর প্রয়াস করে চলেছে সেটাকে বানচাল করার, ভণ্ডুল করে দেওয়ার, তার বিরুদ্ধে ব্যাপক প্রত্যাঘাতের পথে নামতে চলেছে। একথা বলছি কেন? তার কারণ এই গত সুপ্রিম কোর্টে শুনানি রাজ্য সরকারের মামলার পরিপ্রেক্ষিতে যে হয়েছে এবং তার ফলে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো পালন করতে গিয়ে নির্বাচন কমিশন অবশ্যই বাধ্য। কিন্তু একই সঙ্গে আজকে যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গত মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের সুপ্রিম কোর্টে একটি হলফনামা দাখিল করা হয়েছে এবং সেই হলফনামায় ছত্রে ছত্রে যে কথাটা উল্লেখ করেছেন তারা, সেটা হচ্ছে যে এই রাজ্যে এই যে এত বিশৃঙ্খলা, এই রাজ্যে এত যে লোককে ডাকা হচ্ছে এবং তাই নিয়ে নানান দিকে যে অশান্তি চালু হয়েছে এবং একটা এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যে গেল গেল রব, মানুষের চূড়ান্ত হেনস্থা হচ্ছে ইত্যাদি এবং ইত্যাদি। নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে এই সমস্ত কাজ করছে। এই পুরো জিনিসটাই একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে এবং একেবারে নাম করে আমাদের বঙ্গেশ্বরীর, যিনি নিজেকে সমস্ত কিছুর ঊর্ধ্বে মনে করেন, তার নাম করে পরিষ্কার বলা হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিভিন্ন সময় তিনি যে সভা সমিতিগুলো করেছেন, যে প্রেস অ্যাটেন্ড করেছেন, সেখানে যে বক্তব্য রেখেছেন, তাতে একটা উস্কানি ছড়িয়ে দেওয়া হয়েছে যাতে মানুষের মধ্যে এই মনোভাব তৈরি হয় যে নির্বাচন কমিশন অনাবশ্যকভাবেই তাদেরকে এই শুনানির নামে ডেকে হেনস্থা করছে। এবং তার সাথে সাথে আরো একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে বিশেষ এক সম্প্রদায়কে কাজে লাগানো হচ্ছে যাতে এই শুনানি প্রক্রিয়া নির্বিঘ্নে না সম্পন্ন হতে পারে। এবং এর সপক্ষে তারা মুখ্যমন্ত্রীর বিভিন্ন সময়ে মিডিয়াকে যে বক্তব্য রেখেছেন, নানান সভা সমিতিতে যে বক্তব্যগুলো রেখেছেন, সেইগুলোর কাটিং একটা কোলাজ করে দেওয়ারও প্রস্তুতি তারা কিন্তু নিয়ে রেখেছে। এখন এটা একটা ভয়ানক ঘটনা, কারণ সাংবিধানিক পদে থেকে সাংবিধানিক কোনো একটি সংস্থার কাজ যেটা স্বশাসিত এবং সংবিধানের ক্ষমতায় তারা বলীয়ান, সংবিধান তাদেরকে এই শক্তি দিয়েছে, তারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যে কোনো কাজের তদারকি করতে পারে। রাজ্যের এবং দেশের নির্বাচন তারা সংগঠিত করতে পারে। লোকাল বডির নির্বাচন যেমন রাজ্য অধীনস্থ নির্বাচন সংস্থা করে, সেরকমই রাজ্যের বিধানসভা এবং লোকসভা দেশের নির্বাচনের পুরোপুরি দায়িত্ব থাকে নির্বাচন কমিশনের ওপরে। কিন্তু তারা যে এই প্রক্রিয়াকে একেবারে সঠিকভাবে এবং চালিয়ে নিয়ে যাবেন, সেই কাজটা করার জন্য যে রকমভাবে কর্মী দিয়ে, প্রশাসনিক লোকজন দিয়ে এবং সর্বোপরি আইন শৃঙ্খলা যাতে সঠিকভাবে কাজ করে, তার জন্য পুলিশ প্রশাসনের নিরাপত্তা দেওয়ার কাজটা রাজ্য সরকারের তদারকির মধ্যে থাকে। কিন্তু তারা এমনভাবে লোককে উস্কেছেন যাতে এই রাজ্যে নির্বাচনের সঙ্গে যুক্ত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, সেটা বিএলও থেকে শুরু করে ইআরও, এইআরও, ডিইও, এমনকি যারা স্পেশাল অবজারভার হিসেবে
এই এসআইআর প্রক্রিয়ার তদারকির জন্য তাদেরও আজকে জীবন বিপন্ন হয়ে পড়ছে। তারা হুমকির মুখে পড়ছেন এবং আমরা জানি যে আমাদের এই বঙ্গেশ্বরী বিভিন্ন জায়গায় গিয়ে সরকারি আধিকারিক যারা নির্বাচন প্রক্রিয়াটাকে পরিচালনা করছেন এবং তাদের সঙ্গে যুক্ত, তাদেরকে প্রচ্ছন্নভাবে হুমকি দিয়ে এসছেন যে নির্বাচন কমিশন তারা 4 মাসের অতিথি, তারা 4 মাসের জন্য এই রাজ্যে আসেন, কাজ করবেন, কিন্তু নির্বাচনের আগে এবং পরে আপনারা কিন্তু এই রাজ্যেই থাকবেন, সরকারের অধীনেই কাজ করবেন, আপনারা প্রত্যেকেই কিন্তু সরকারের কর্মচারী। অর্থাৎ পরোক্ষভাবে তাদের ওপর কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, যা আমরা বলবো সেটাই করো, কোনো লোকজনদের নাম বাদ দিও না, ইত্যাদি এবং ইত্যাদি। এবং অতি সম্প্রতি এই গত সোমবারই বোধহয় নবান্নে আমাদের রাজ্যের মুখ্য সচিব সমস্ত ডিএমদের নিয়ে বৈঠক করেছিলেন। যদিও সেখানে একটা পোশাকি নাম দেওয়া হয়েছিল যে এই বিভিন্ন যে কাজগুলো পেন্ডিং পড়ে রয়েছে, তথাকথিত উন্নয়নের কাজ, সেই কাজগুলোর তদারকি এবং কোন কাজ কোথায় আটকে আছে সেই সমস্ত নিয়ে আলোচনা করার জন্যই নাকি এই মিটিং ডাকা হয়েছিল। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে ডিএমরা যখন এই মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন নবান্নে, সেই সময় তাদেরকে কিন্তু ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। বুঝুন ঠেলা। রাজ্য সরকার একদিকে বলছেন আমরা রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে রয়েছি, যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের পাশে রয়েছি, সব সময় তাদের রক্ষা করার জন্য আমরা সর্বাগ্রে এগিয়ে যাব, কিন্তু একই দিককে দেখতে গেলে দেখছি তাদেরকে বিশ্বাস করার দিকে এই রাজ্য সরকারের কোনো রকম কোনো ভ্রুক্ষেপ নেই। নিদেন পক্ষে ডিএম যারা, তাদেরও কিন্তু এই রাজ্য সরকার আর বিশ্বাস করে না। এটা শুধু আজকে বলে ব্যাপার না, এরকম গুরুত্বপূর্ণ মিটিংয়ে সবসময় দেখা যায় রাজ্য সরকার কখনোই আধিকারিকদের ফোন নিয়ে নবান্নে মিটিংয়ে অ্যালাউ করেন না। সেই মিটিংয়ে মুখ্যমন্ত্রী এসছিলেন এবং সেই একই কথা তিনি তাদেরকে বলে গেছেন এবং যেটা শোনা যাচ্ছে বেশ কিছু এই ডিএম তাদের কাজে তিনি অখুশি, সেটা একেবারে পরিষ্কার বলেছেন এবং উল্লেখ করে বলেছেন রাজ্য সরকারের অধীনে কাজ করেও এই ডিএমরা 3-4 জন এরকম ডিএম আছেন যারা নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করছে, যেটা তিনি একেবারেই ভালোভাবে নিচ্ছেন না, নেননি। পরিষ্কার তাদেরকে বলে দিয়েছেন সঠিকভাবে কাজ করুন, কোনো রকম ভুলভ্রান্তি করবেন না, অর্থাৎ ওই ঘুরিয়ে কোনো রকমভাবেই কোনো নামকে বাদ দেওয়া চলবে না। কারণ তিনি এটা জানেন নাম বাদ গেলে, যাদের নাম বাদ যাবে তারা আদতে জীবিত থাকুক বা মৃত, তারা আসলে তৃণমূলকেই ভোটটা দেয়। এরই পাশাপাশি নির্বাচন কমিশন আজকে আরেকটি পদক্ষেপ নিয়েছে, যেটা কিন্তু রাজ্যের প্রশাসনের ওপর মহলে চাপ বাড়ানোর জন্য যথেষ্ট। সেটা হচ্ছে এই এসআইআর প্রক্রিয়া শুরুর একদম প্রথম দিকে, কি এসআইআর প্রক্রিয়া শুরুর আগেই সম্ভবত, দুটি বিধানসভা কেন্দ্র ময়না এবং বারুইপুর পশ্চিম, এই দুটি বিধানসভা কেন্দ্রের যে নাম তোলা হয়েছিল, সেই নামে তোলার ক্ষেত্রে সেখানকার ইআরও এবং এইআরওরা বেশ কিছু অনিয়ম করেছিলেন। ওই আইপ্যাকের যারা ডেটা এন্ট্রি অপারেটর আছে তাদের কাছে পাসওয়ার্ড ইত্যাদি দিয়ে তাদেরকে দিয়ে কাজকর্ম করিয়েছিলেন, যেটা সিরিয়াস ভায়োলেশন অফ ইলেকট্রাল রুল। ফলে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল, কিন্তু এই বিগত 4 মাসে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে এফআইআর করেনি। উল্টে তারা নির্বাচন কমিশনকে জানিয়েছিল এফআইআর নয়, আমরা আগে বিভাগীয় তদন্ত করে দেখছি, সাসপেন্ড করেছিল এবং বিভাগীয় তদন্ত করার পরে যেটা শোনা যায় তাদের সাসপেনশনও নাকি তুলে নেওয়া হয়েছে। এতদিন শীতঘুমে থাকার পরে হঠাৎ নির্বাচন কমিশনের মনে হয়েছে এই বিষয়ে রাজ্য সরকার কি কাজ করল, প্রশাসন আদৌ এই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে
এফআইআর করলো কিনা বা তদন্ত কি করলো, কি বিষয়ের ওপর করলো, তার কি ফলাফল হলো, এটা জানা খুবই দরকার। এবং একেবারে নির্দিষ্টভাবে ৭২ ঘন্টার সময়সীমা দিয়ে রাজ্যের মুখ্য সচিব তাকে চিঠি দেওয়া হয়েছে এবং এই পুঙ্খানুপুঙ্খ বিষয় সবিস্তারে লিখে কিন্তু তাকে জানাতে হবে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কার নির্দেশে ইলেকশন কমিশনের সঙ্গে আলোচনা না করে, তাদের বক্তব্য না জানিয়ে এই কর্মকাণ্ড করা হয়েছে। ফলে নির্বাচন কমিশন কিন্তু হঠাৎ দেখতে পাচ্ছি গা ঝাড়া দিয়ে উঠেছে, যেটা আমাদের এই রাজ্যের শাসক দল এবং সরকারের পক্ষে সত্যিকারেই অস্বস্তিকর ব্যাপার। এখন বিভিন্ন সংবাদ মাধ্যমে যেটা দেখা যাচ্ছে, নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিলেন যে এই ১,৩৩,৩৪,০০,০০০ নাম যাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হচ্ছে, তাদের নামের তালিকা প্রকাশ করতে হবে। নির্বাচন কমিশন এই নামের তালিকার সঙ্গে সঙ্গে যে সমস্ত ভোটার নো ম্যাপিং ভোটার ছিলেন, অর্থাৎ ওই যাদের শুনানি হয়ে গেছে ৩১,৮৮,০০০ ভোটার, তাদের তালিকাও প্রকাশ করবে বলেছে। এবং এই তালিকায় যারা রয়েছেন, তাদের যে শুনানি হয়েছে, তারা যে ডকুমেন্টসগুলো দিয়েছেন, সেইগুলোকে আবার ভেরিফাই করার জন্য অতিরিক্ত ১২ জন আধিকারিককে স্পেশাল অবজারভার হিসেবে পাঠাচ্ছেন। এরা প্রত্যেকেই কেন্দ্রীয় সরকারের দপ্তরের ডাইরেক্টর হিসেবে কাজ করেন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ করেন এবং তাদের দায়িত্ব থাকবে এই ৩১,৬৮,০০০ যে ফর্ম জমা পড়েছে ভেরিফাই করার পরে, তাদের মধ্যে কতজন সঠিক এবং বেঠিক সেইটাকে নির্দিষ্টভাবে বের করা। এর পাশাপাশি ১০টা জেলা যেটা নির্বাচন কমিশন মার্ক করেছে, যেই জায়গাগুলোতে এই বিভিন্ন রকম ঘটনা ঘটছে এবং এসআইআর প্রক্রিয়ায় দেখা যাচ্ছে বিভিন্ন রকম গণ্ডগোল, সেই জায়গার দায়িত্ব দিয়ে পাঠানো হচ্ছে যাতে এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। কিন্তু এই এত প্রক্রিয়ার মধ্যেও যে প্রশ্নটা বারবার করে উঠে আসছে, সেটা হচ্ছে আদৌ সঠিক টাইমে, যে টাইম নির্ধারিত করা আছে নির্বাচন কমিশনের, সেই সময়ের মধ্যে একদম নির্ভুল ভোটার লিস্ট তারা তৈরি করে প্রকাশ করতে পারবে কিনা, যথেষ্ট সন্দেহের ব্যাপার। যদি এই কাজ না হয়, তাহলে কিন্তু নির্বাচন যে নির্ধারিত সময়ের মধ্যে করা দরকার, সেটা করা সম্ভব হবে না। আর নির্বাচন যদি টাইমের মধ্যে না হয়, অর্থাৎ ৫ই মের মধ্যে যদি নির্বাচন সম্পন্ন না হয়, রেজাল্ট না বেরোয় এবং নতুন সরকার যদি না গঠন হয়, তাহলে পরে রাজ্যে রাষ্ট্রপতি শাসন অনিবার্য এবং হয়তো দেখা যাবে দীর্ঘদিন পরে আবার আমাদের এবার রাষ্ট্রপতি শাসনের আওতায় থেকেই ভোটদানে অংশগ্রহণ করতে হবে। এখন আগামী দিনে কি হয়, কোন দিকে গড়ায় এই এসআইআর এর জল, সেদিকে আমাদের নজর থাকবে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।